বাংলাদেশ এখন ভয়াবহ ভয়ঙ্কর জঙ্গিদের অভয় অরণ্য। বিশ্বে এখন জঙ্গিদের জন্যে মধ্যপ্রাচ্য ছিল অভয় অরণ্য। সারা বিশ্বের মধ্যে এই ভয়াবহ জঙ্গি, যেমন ধরেন মোল্লা ওমর ছিল আফগানিস্তানে, ওসামা বিন লাদেন, আইমান জাওহিরি, এই জঙ্গি আল কায়দা, আইএস সহ যে জঙ্গি গোষ্ঠী ছিল মধ্যপ্রাচ্যে, তারা সারা বিশ্ব কাঁপিয়েছে। একসময় আমেরিকার টুইন টাওয়ারে পর্যন্ত হামলা চালিয়েছে। তো এদের অবস্থান ছিল মূলত আফগানিস্তান থেকে সৃষ্টি এসব জঙ্গিদের। তারপরে এরা ঘাঁটি গেড়েছিল ইরাক, সিরিয়া, তারপরে ফিলিস্তিন, গাজা, ইয়েমেন, মোটের উপর কথা এই মুসলিম দেশগুলোতেই, পাকিস্তান। তো এই জঙ্গিদের মাদারল্যান্ড হলো পাকিস্তান আর হলো আফগানিস্তান। তো সেখান থেকে তারা সারা বিশ্বে এই জঙ্গিবাদী কায়েম করেছিল। এই জঙ্গিদের কারণে একেবারে কম করে হলেও 50 লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে নিহত হয়েছে। তার মধ্যে আফগানিস্তান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, লিবিয়া, ইরাক, এই সমস্ত দেশে এই জঙ্গিবাদ কায়েম করতে যাইয়া 50 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, নারী, পুরুষ, শিশু, আবাল বনিতা, এবং সম্পদ নষ্ট হয়েছে। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস হয়ে গেছে। জনপদ, বন্দর, নগর, শহর, মানবতা, সভ্যতা ধ্বংস হয়ে গেছে। যেমন আমেরিকা যখন এক আফগানিস্তানে অভিযান চালিয়েছে, একটানা বহু বছর যুদ্ধের ফলে সেখানে বহুত মানুষ প্রাণ হারিয়েছে, দেশটা ধ্বংস হয়ে গেছে। ইরাক ধ্বংস হয়ে গেছে, লিবিয়া ধ্বংস হয়ে গেছে, সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে 15 বছর, একটানা 12 বছর ধ্বংস হয়ে গেছে। ওইদিকে হামাস জঙ্গিদের কারণে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ নিহত হইতেছে। ফিলিস্তিনের হামাস বাহিনী, যাদেরকে আমরা জঙ্গি হিসেবেই বলি, কারণ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈধ প্রেসিডেন্ট, কিন্তু তাকে তারা কাজ করতে দেয় না এই হামাস জঙ্গিরা। এর আগে ছিল পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত, সে বেচারাকেও এরা কাজ করতে দেয় নাই। এরা হলো জঙ্গি মতাদর্শের হামাসের লোকজন সব। তারা গত বছর ইসরায়েলে হামলা চালিয়ে 12 জন সৈন্যকে হত্যা করে ইসরায়েলি, আর 250 জনকে ধরে নিয়ে যায়, নাগরিককে, সাধারণ নাগরিকদের ধরে নিয়ে যায় হামাস আচমকা হামলা চালিয়ে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে হামলা শুরু করে ইসরায়েল, এবং ফিলিস্তিন গাজায় প্রায় 1.5 লক্ষ মানুষকে তারা মেরে ফেলছে। 1 বছর পর্যন্ত হামলা চালাইছে, চালিয়ে পুরা গাজা তারা দখল করে নিছিল। পুরা গাজা দখল করে নিয়ে তারা অভিযান চালিয়ে বোমা মেরে প্রায় 1.5 লক্ষ মানুষকে মেরে ফেলেছে এবং গাজা ধ্বংস করে দিয়েছে তারা। কিন্তু এই জঙ্গি সংগঠন হামাস
যদি এই হামলাটা ইসরায়েলে না চালাইতো তাহলে এই 1.5 লক্ষ লোককে প্রাণ দিতে হইতো না। সে যাক, এই যে সমস্ত ভয়ঙ্কর জঙ্গিদের কথা আমরা বাংলাদেশ থেকে শুনে আসতেছিলাম, তাদের ভিডিও বার্তা দেখতেছিলাম, এগুলো দেখে দেখে আমরা ভয়ে কম্পমান ছিলাম। এই জঙ্গিদের নাম শুনলে বিশ্ববাসী আতকে ওঠে। এই জঙ্গি নির্মূল করার জন্যে দেশে দেশে অভিযান চালিয়েছে ইউরোপ, আমেরিকা। এখন জঙ্গিরা কোণঠাসা হয়ে গেছে, বিশ্বে তাদের আর কোনো অবস্থান নাই, তারা টিকতে পারতেছে না। ইরাকে উচ্ছেদ হয়ে গেছে, লিবিয়ায় উচ্ছেদ হয়ে গেছে, আর আফগানিস্তানের জঙ্গিরা তো রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে, কাজে এখানে তারা আলাদা করে জঙ্গিবাদী করার কোনো দরকার হইতেছে না তাদের। তো আর গাজা তো ভয়াবহ হামলা 1 বছর ধরে ইসরায়েল চালাইতেছে, এই কারণে সেখানেও জঙ্গিদের টিকে থাকা বড় মুশকিল হয়ে গেছে। ইসলামিক স্টেট মানে আইএস গঠন করেছিল ইরাকের, সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে জঙ্গিরা, সেটার নাম দিয়েছিল আইএস মানে ইসলামিক স্টেট। সেটাকেও আমেরিকা, সিরিয়া যৌথভাবে ধ্বংস করে দিছে, জঙ্গিরা সেখান থেকেও নির্মূল হয়ে গেছে। এখন জঙ্গিদের জন্য পৃথিবীতে নিরাপদ আশ্রয় আর মধ্যপ্রাচ্যে নাই। তখন তারা আত্মগোপনে চলে যায় সবাই। কিন্তু পাকিস্তান হলো পৃথিবীতে জঙ্গিবাদের অভয়ারণ্য। পাকিস্তানে কমপক্ষে 18 থেকে 25টি জঙ্গি দল আছে, যারা বিভিন্ন সময় ভারতের কাশ্মীরেও হামলা চালায়, আর বিশেষ করে তারা নিজেদের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতেছে। তারা বিভিন্ন সময় মাদ্রাসায় বোমা ব্লাস্ট করতেছে, সেনাবাহিনীর কনভয়ে বোমা মারতেছে। আচ্ছা, মাঝে মধ্যেই দেখেন পাকিস্তানে 20 জন, 50 জন, 100 জন মসজিদে বা বাজারে বা হাইকোর্টের সামনে বিভিন্নভাবে বোমা ব্লাস্ট হয়। অর্থাৎ তারা পাকিস্তানেও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করতেছে। আবার পাকিস্তানের 2-3টা প্রদেশও আছে, তারা নিজেরা স্বাধীন, বাংলাদেশের মতো। তারা বাংলাদেশ যেমন পূর্ব পাকিস্তান ছিল, এখন বাংলাদেশ সেরকম স্বাধীনতার জন্য তারা জঙ্গি সংগঠনগুলো কাজ করতেছে। তাহলে এখন পৃথিবীর কোনো দেশেই জঙ্গিরা নিরাপদ না, তবে একমাত্র পাকিস্তানে নিরাপদ ছিল। কারণ পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো এতই শক্তিশালী যে পাকিস্তান সরকার কখনোই তাদেরকে দমন করতে পারে নাই। সেই জঙ্গি সংগঠনে বাংলাদেশের এখন অনেক মাদ্রাসা পড়ুয়া ছাত্র যুবক সেই জঙ্গি সংগঠনে যোগ দিয়ে সেখানে ট্রেনিং নিতেছে। তারা জিহাদ করার জন্য প্রস্তুতি নিতেছে। এটা কিভাবে জানলাম? আপনারা দেখেছেন কিছুদিন আগে পাকিস্তান সেনাবাহিনী অভিযান চালাইছিল জঙ্গিদের বিরুদ্ধে, সেখানে 3 জন মারা যায়, বাংলাদেশি 3 জন মারা যায়, আর অন্যান্য জায়গার 12 জনের মধ্যে মোট মারা গেছিল 3 জন বাংলাদেশি, একজন হলো ফরিদপুরের। তো তারাই বলছে, পাকিস্তান গোয়েন্দা সংস্থাই বলছে যে 3 জন বাংলাদেশি জিহাদি মৃত্যুবরণ করেছে, আরও বেশ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। আর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসএ তথ্য মোতাবেক তারা বলছে কয়েক হাজার বাংলাদেশি এখন বিভিন্ন জঙ্গি সংগঠনে তারা ট্রেনিং নিতেছে। এই হলো পাকিস্তান আর জঙ্গিদের হালচিত্র। পাকিস্তানে এই জঙ্গি
জঙ্গিদের অভয়ারণ্য ছিল। বাংলাদেশটা অনেক সুখে শান্তিতে আমরা ছিলাম, যদিও 54 বছর ধরে। আর যাই হোক, বাংলাদেশে জঙ্গিবাদের সেরকম পাকিস্তানের এটা প্রদেশ ছিল, পূর্ব পাকিস্তান। কিন্তু পাকিস্তানে যেভাবে জঙ্গি ঘাঁটি গাড়িয়ে বসছে বা জঙ্গি তৈরির কারখানা সৃষ্টি হয়ে রয়েছে, যেখান থেকে জঙ্গি তৈরি হয়ে সারা বিশ্বে সাপ্লাই দেয়, তো বাংলাদেশ এই 7-5-এর মধ্যে পড়ে নাই। ভারতের সাথে সুসম্পর্ক রেখা, চীনের সাথে সুসম্পর্ক রেখা, রাশিয়ার সাথে সুসম্পর্ক রেখা, আমেরিকার সাথে সুসম্পর্ক রেখা বাংলাদেশ 54 বছর, আর যাই হোক, অন্তত পক্ষে এই জঙ্গিবাদের কবলে পড়ে নাই। এটা আমাদের সৌভাগ্য। কিন্তু শেখ হাসিনার আমলে শক্ত হাতে এই জঙ্গিদেরকে দমন করছিল, আপনারা দেখেছেন। তখন আমরা অনেকেই বলছিলাম নাটক। এখন আমরা বুঝি যে এটা নাটক ছিল না। গুলশান হলি আর্টিজেনে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, আপনারা জানেন। আমাদের ঢাকা গুলশান অনেক বিদেশিদেরকে হত্যা করা হয়েছিল। 2001 থেকে 2005 বেগম জিয়ার বিএনপির শাসনামলের সময় আব্দুর রহমান বাংলা ভাই বাংলাদেশের প্রায় 500-র অধিক জায়গায় একসাথে বোমাবাস্ট করেছিল। পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশের কোনো জঙ্গিরা অ্যাট এ টাইমে এত জায়গাতে বোমা হামলা কখনো করতে পারে নাই। যাই হোক, বেগম জিয়ারা নিজেরাই তাদের গ্রেপ্তার করেছিল, পরবর্তীতে বিচার হয়েছে, তাদের ফাঁসি হয়েছে। আব্দুর রহমান বাংলা ভাই এদের ফাঁসি হয়েছে। তো 5ই আগস্ট বাংলাদেশ যে গণ অভ্যুত্থানটা হলো, তো গণ অভ্যুত্থানে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, তাঁতি, কামার কুমার, জেলে, রাজনীতিবিদরা বিভিন্ন দলের অংশগ্রহণ করছিল। তাদের আশা ছিল যে 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক সরকার দেশে আসবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেশটা চলে যায় মাফিয়াদের হাতে, সাম্রাজ্যবাদ মার্কিনীদের হাতে দেশটা চলে যায়। 3 মাস তো দূরের কথা, 18 মাস হয়ে যায়। ডক্টর ইউনূস নির্বাচন দিতে চাইছিল না, এবং এই 18 মাস দেদারসে তারা লুটপাট চালিয়েছে। ডক্টর ইউনূসের আশা ছিল সে আজীবন ক্ষমতায় থাকবে, আর সেজন্যই সে প্রকাশ্য দিবালোকে সে নিজে লুটপাট চালিয়েছে। এবং এই এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে সারা দেশে একেবারে নির্বিঘ্নে বোমাবাজি করার সুযোগ করে দিয়েছিল। তো যাই হোক, এখন 5ই আগস্টে যে শেখ হাসিনার পতন হইল, 3 মাস পরে নির্বাচন হবে, একটা গণতান্ত্রিক সরকার আসবে, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম 16 মাস পার হয়ে যায়, সংস্কারের নামে খেলাধুলা চলতেছে। ডক্টর ইউনূস সারা বিশ্ব থেকে তার অনুসারীদের নিয়ে আসছে, কয়েকশো দিয়ে রাষ্ট্র ক্ষমতাটা দখল করছে, আজীবন থাকার পরিকল্পনা করতেছে। শেষে বাধ্য হইয়া পাছায় লাথি খাইয়া তার এই ক্ষমতা ছাড়তে হয়েছে। কিন্তু এখন আমরা দেখেন বাংলাদেশে শুনতেছি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার রিপোর্ট, সারা বিশ্বে এটা সমাদৃত এবং নির্ভুল 100%। সে ইসরায়েলের রাষ্ট্রদূত বলছেন যে বাংলাদেশে হামাস ঘাঁটি গাড়ছে। কাজে তার কথাটা উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশ থেকে প্রতিদিনই মাদ্রাসা পড়ুয়ার লোক বা যারা জঙ্গি হিসেবে আমরা চিনি, তারা ভারত তো ঘৃণা করতেইছে, তারা পাকিস্তান এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে এদের সম্পর্ক বেড়েই চলতেছে। বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে মনে হলো যে দেশটা আফগানিস্তান হয়ে গেল। পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে অসংখ্য জঙ্গিরা বাংলাদেশে আসতেছে, প্রকাশ্য অপ্রকাশ্য ঘুরে ফিরে বেড়াইতেছে, বিভিন্ন মাদ্রাসায় ঘুরে বেড়াইতেছে এবং মাদ্রাসা থেকে অস্ত্র উদ্ধার হইতেছে। তো তাহলে হামাস বলতেছে যে বাংলাদেশে এখন
জঙ্গি না, খালি হামাসের মতন জঙ্গিরা কার্যক্রম চালাইতেছে। এছাড়াও বাংলাদেশে এখন আমরা দেখতেছি নিজেও উগ্র ডানপন্থীরা একের পর এক সব নিষিদ্ধ করে দিয়েছে। এই ফুটবল খেলাটাও নিষিদ্ধ, দেখা নিষিদ্ধ। এটার বিরুদ্ধে বিশ্রীভাবে ট্রল করতেছে, গান বাজনা হারাম করে দিয়েছে, মঞ্চ নাটক হারাম করে দিয়েছে, মোটের ওপর কথায় এই যে বাউল গান হারাম করে দিয়েছে, মোটের ওপর কথা তারা সবই বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে নাচ গান সব বন্ধ করে দিয়েছে। পাঠ্যপুস্তকে সাউ হাদির নাম তারা অ্যাড করতে চাইতেছে। তো যাই হোক, এখন বাংলাদেশে এই যেখানে বাংলাদেশের শিবিরের সভাপতি এখন পাকিস্তানে আছে দলবল নিয়ে, সেখানে দেখলাম ওই দেশের জঙ্গিরা তাদেরকে প্রেসিডেন্টকে যেভাবে সম্বোধনা দেয় এরকম লাল গালিচে সম্বোধনা দিতেছে। পাকিস্তান থেকে শত শত না হাজার হাজার বোমা বিশেষজ্ঞ, যোদ্ধা, ট্রেনিংপ্রাপ্ত তারা বাংলাদেশে ঢুকতেছে এবং বাংলাদেশে আশ্রয় নিচ্ছে একটা কারণেই, মধ্যপ্রাচ্যে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোথাও তারা নিরাপদ না। এখন আমরা নিজেরাও আতঙ্কিত যে সারা বিশ্ব থেকে ধাওয়া খেয়া সমস্ত জঙ্গি এখন বাংলাদেশে জামাত আর হেফাজত এরা আশ্রয় দিছে। কত লক্ষ আছে জানি না, কারণ ওখানে 13 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকাই দেওয়া হয়েছে। আর বাংলাদেশটাকে এখন জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করতেছে এই জামাত, এনসিপি, হেফাজত এরা। আমরা অত্যন্ত বিচলিত যে 54 বছর আমরা এমনভাবে বসবাস করেছি, মায়ের কোলেই ছিলাম। এই ভিডিওটা একটু বেশি বেশি করে ভাই শেয়ার দিয়ে দিন, সবাই সতর্ক হোক। দেখেন বর্ডারে যে গ্যাঞ্জাম চলতেছে, পুশ ইন পুশ ব্যাক নিয়ে, এগুলো সবই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার টাকায় পাকিস্তানি এজেন্টরা করতেছে এগুলো বাংলাদেশে। এবং আমাদের দুর্ভাগ্য, মধ্যপ্রাচ্য থেকে, পাকিস্তান থেকে, সব দেশ থেকে জঙ্গিরা ধাওয়া খেয়ে কিন্তু এখন বাংলাদেশে অবস্থান নিচ্ছে। বাংলাদেশে তারা এখন অবস্থান নিয়েছে, যে কোনো মুহূর্তে ভারতে হামলা চালাইতে পারে এই জঙ্গি বাহিনী, আর প্রতিবাদে বাংলাদেশে আক্রমণ চালাইতে পারে আমেরিকা। তখন কি হবে এটা ভালো করেই বুঝেন। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। ধন্যবাদ।